হংকংয়ে গিয়ে শ্লীলতাহানি করেছিল ডাক্তার সন্দীপ ঘোষ। তার জন্য তাকে জেলেও যেতে হয়েছিল। আরজি কর সেমিনার হলে ঢোকার জন্য একের বেশি রাস্তা ছিল, কিন্তু সিসিটিভি লাগানো ছিল শুধুমাত্র একটা রাস্তাতেই। এই সন্দীপ ঘোষ মাসে 60 থেকে 70 কোটি টাকার দুর্নীতি চক্র চালাতো আরজি কর হাসপাতালে বসে। আবার এক বা একের বেশি জায়গায় বেসরকারি ক্লিনিকে ডক্টর এস ঘোষ নাম দিয়ে বিনা লাইসেন্স নাম্বার দিয়ে রোগীও দেখত। তো আরেকদিকে সন্দীপ ঘনিষ্ঠ এক ব্যক্তি অনুমান করা হচ্ছে যে তিনি দুবাই থেকে বাংলাদেশ হয়ে তারপর এই বাংলায় সোনার কারবার চালাতো, যার বাড়ি থেকে ইতিমধ্যেই প্রায় 7 কোটি টাকার সোনার গয়না বাজেয়াপ্ত করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এর সাথে তো রয়েছে বিভিন্ন জায়গায় জমি জমা, ফ্ল্যাট বাড়ি, বাংলো ইত্যাদি। আরজি কর এবং শুধুই আরজি কর। টিভি খুললেই আরজি কর, সোশ্যাল মিডিয়াতে আরজি কর, রাস্তাঘাটে ট্রেনে ট্রামে শুধু একটাই আলোচনা, আরজি কর। তিলোত্তমার বিচার কবে পাবো? প্রকৃত দোষীরা কবে ধরা পড়বে? এই প্রশ্নের উত্তর পাওয়া আর গেম অফ থ্রোনসে নতুন সিজনের জন্য অপেক্ষা করা একই বিষয়। আদৌ বিচার পাওয়া যাবে কিনা কেউ জানে না, কিন্তু তাও প্রতিবাদের আওয়াজ থামছে না। শাসক দলের হাজারো চেষ্টাতেও দমিয়ে রাখা যাচ্ছে না সাধারণ মানুষের কণ্ঠরোধ। আর তারই মাঝে একের পর এক কেলেঙ্কারির খবর উঠে আসছে এই আরজি কর কাণ্ডকে ঘিরেই, বলা ভালো কিছু ক্ষমতাশালী ব্যক্তিদেরকে ঘিরে। একদিকে জানা যাচ্ছে যে মাসে 60 থেকে 70 কোটি টাকার দুর্নীতি চক্র চালাতো ডাক্তার সন্দীপ ঘোষ। রিপোর্ট অনুযায়ী স্বাস্থ্য ভবনে এক আধিকারিকের সঙ্গে সন্দীপের ঘনিষ্ঠতার যোগসূত্র পাওয়া গিয়েছে। তিনি অত্যন্ত প্রভাবশালী ব্যক্তির ছত্রছায়ায় ছিলেন বলে প্রাথমিকভাবে দাবি করা হয়েছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এর সূত্র উদ্ধৃত করে আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে জানানো হয়েছে, স্বাস্থ্য ভবনের যে আধিকারিকের সঙ্গে সন্দীপের ঘনিষ্ঠতার যোগসূত্র পাওয়া গিয়েছে তিনি মাঝারি মাপের এক কর্তা, কিন্তু সেই মাঝারি মাপের কর্তার মাথায় অতি প্রভাবশালী ব্যক্তির হাত ছিল, আর তার কাছেও দুর্নীতি চক্রের বকরা পৌঁছে যেত বলে দাবি করেছেন তদন্তকারীরা। আবার ওই রিপোর্ট অনুযায়ী সিবিআই মনে করছে যে আরজি কর মেডিকেল কলেজ এবং হাসপাতালে লাগাম ছাড়া দুর্নীতি চলেছে। একদিকে যেমন ভুয়ো মেডিকেল বিল, মৃতদেহ পাচার, বায়োডিগ্রেডেবল ওয়েস্ট যেমন হাসপাতালে ব্যবহার করা সিরিঞ্জ, স্যালাইন, গ্লাভস, এগুলো বাংলাদেশে দুই বিশেষ ব্যবসায়ীর কাছে পাচার করা, এগুলো তো ছিলই। তেমনই অন্যদিকে ছিল টাকা পয়সা নিয়ে পাশ করিয়ে দেওয়া কিংবা প্রতিবাদ করলে ফেল করিয়ে দেওয়া ইত্যাদি ইত্যাদি। এই নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করেছি আগের একটা ভিডিওতে, সেটা লিঙ্ক আমি দিয়ে রাখবো এইখানেই, তাই এখানে আলাদা করে আর বলছি না সেটা নিয়ে। সুমন হাজরা এবং বিপ্লব সিংহ এই দুজনকেই টেন্ডার দেওয়া হতো হাসপাতালের বিভিন্ন ওষুধ থেকে সামগ্রী কেনার জন্য, এবং সেখান থেকে 20 থেকে 30% কমিশন নেওয়া হতো তাদের থেকে। আর তার জন্য প্রায় সময়তেই বাড়তি বিল বা ভুয়ো বিলও দেখানো হতো। আর এইভাবেই রমরমিয়ে চলেছে সন্দীপের দুর্নীতি চক্র। অভিযোগ উঠেছে যে সংস্থা নিজেদের ল্যাবের জিনিসপত্র সরবরাহকারী হিসেবে দাবি করত, সেই সংস্থা মাইক্রোফোন, ওয়াটার কুলার, খাবারের প্যাকেট সরবরাহ করার বরাত পেয়ে যেত। টেন্ডার প্রক্রিয়ার নিয়মকানুনকে বুড়ো আঙুল দেখিয়ে সন্দীপ রাজ চালাতো। আর এই সন্দীপ ঘোষ যে শুধুমাত্র আরজি কর বা বলা ভালো পশ্চিমবঙ্গ স্বাস্থ্য ব্যবস্থায় নিজের নিদর্শনের ছাপ রেখে গেছে সেটা নয়, কিন্তু তিনি 2017 সালে হংকংয়ে গিয়ে এক মেল নার্সের শ্লীলতাহানি করার জন্য জেল পর্যন্ত খেটেছিলেন। সাউথ চায়না মর্নিং পোস্টে প্রকাশিত 2017 সালের 29 মে প্রকাশিত এই প্রতিবেদন কি বলছে একবার শুনুন। সে বছর অর্থাৎ 2017 সালের 8ই এপ্রিল কাউলুনের কুইন এলিজাবেথ হাসপাতালের এক নার্সিং ছাত্রের বাঁ দিকের পশ্চাৎদেশে আপত্তিকরভাবে চাপড় মারার জন্য শ্লীলতাহানির দায়ে অভিযুক্ত হয়েছিলেন ডাক্তার সন্দীপ ঘোষ। কাউলুন সিটি আদালতের ডেপুটি ম্যাজিস্ট্রেট লিউংলাই ইংকে দেওয়া গোপন জবানবন্দিতে ওই নার্সিং ছাত্র অভিযোগ করেছিলেন বছর 45-এর ডক্টর সন্দীপ ঘোষ তার পশ্চাৎদেশে চাপড় মেরে তার গোপনাঙ্গ ছুঁতে চেয়েছিলেন, এবং সাথে এটাও জিজ্ঞেস করেছিলেন, ডু ইউ লাইক দিস? যদিও বা আদালতে সন্দীপ ঘোষ ভিন্ন সুরে কথা বলেছিলেন, কিন্তু সেসব কথা শুনতে চাননি আদালতের বিচারপতি। সেই হংকং থেকে বেরিয়ে আসার জন্য তাকে কিছু ক্ষমতাশালী ব্যক্তিদের কাছে শরণাপন্ন হতে হয়েছিল, তবেই তিনি আবার ভারতে ফিরে আসতে পেরেছিলেন। যাই হোক, আরজি করের ঘটনাটা যে শুধুমাত্র
একটি ব্যক্তির দ্বারা হয়নি সেটা আমরা প্রথম থেকেই বলে আসছি, এবং এর সরাসরি প্রমাণ না পেলেও সরকার এবং প্রশাসনের তরফ থেকে যে তাড়াহুড়ো করা হয়েছে তা থেকে এটা অন্তত স্পষ্ট যে এখানে ফেয়ার প্লে হয়নি। যদি এটা ধরা হয় যে শুধুমাত্র সঞ্জয় রায় জড়িত ছিল ওই ধর্ষণ এবং খুনের ঘটনার সাথে, তাহলে পুলিশ আধিকারিক এবং হাসপাতাল কর্তৃপক্ষ কেন তড়িঘড়ি সব প্রক্রিয়া শেষ করে দেয় এবং যাতে দ্বিতীয়বার আর মেয়েটির ময়নাতদন্ত না হয় তাই তড়িঘড়ি দেহ দাহ করে দেয়? কেন এত বড় একটা কথা বললাম? প্রথমেই বাড়ির লোককে বলা যে আপনার মেয়ে আত্মঘাতী হয়েছে, তারপর ঘন্টার পর ঘন্টা বাড়ির লোককে সেখানে বসিয়ে রাখা, ময়নাতদন্ত সন্ধ্যে 6টার পর করা, ময়নাতদন্ত হওয়ার পর এফআইআর রিপোর্ট জমা পড়া, যেই এফআইআর রিপোর্টে আনন্যাচারাল ডেথ শব্দটা ব্যবহার করা, এবং বর্তমানে আমাদের কাছে যা যা তথ্য আছে তাতে এটা বলাই যায় যে ময়নাতদন্ত এক প্রকার জোর করেই করা হয়েছিল এবং তাড়াহুড়ো করে। কেন আবার এই কথা বললাম? নিয়ম অনুসারে সন্ধ্যে 6টার পর কোনো রকম অস্বাভাবিক মৃত্যুর ক্ষেত্রে সেটা আত্মঘাতী হতে পারে, দুর্ঘটনার জেরে হতে পারে, খুনের মতন ঘটনা হতে পারে, সেই সব ক্ষেত্রে সন্ধ্যে 6টার পর ময়নাতদন্ত করা যায় না। আরও নির্দিষ্টভাবে বললে 2019 সালের এসওপি অনুযায়ী, মানে পশ্চিমবঙ্গ সরকারের দেওয়া তথ্য অনুযায়ী, ময়নাতদন্ত দুপুর 12টা থেকে 4টের মধ্যে করার কথা, কিন্তু অত্যাধিক কাজের চাপের কারণে সেটা সকাল 9টা থেকে বিকেল 4টের মধ্যেই করতে হবে, এবং ময়নাতদন্ত করার জন্য দুপুর 3টের মধ্যেই দেহ গ্রহণ করতে হবে। তারপরে যদি দেহ আসে তাহলে ডিসি অথবা এসপি র্যাঙ্কের আধিকারিকের থেকে লিখিত অনুমতি নিতে হবে, এবং সেই হাসপাতালের অধ্যক্ষ অথবা সুপারিনটেন্ডেন্টের অনুমোদন থাকা প্রয়োজন। আর এই কথাই উল্লেখ করেছিলেন সেদিন 3 সদস্যের পোস্টমর্টেম টিমের একজন, অর্থাৎ ফরেন্সিক বিশেষজ্ঞ রীনা দাস। কিন্তু এই ক্ষেত্রে ফরেন্সিক বিভাগের প্রধানকে চিঠি লেখেন টালা থানার ওসি। আবার ভালো করে শুনুন, টালা থানার ওসি, ডিসি কিংবা এসপি র্যাঙ্কের কেউ নয় কিন্তু। তাই জন্যই এবার প্রশ্ন উঠছে যে ওসিকে এই চিঠি লেখার অধিকার এবং অনুমতি কে দিয়েছিল? তার কাছে নিশ্চয়ই ওপর মহল থেকে কেউ আদেশ দিয়েছিল। কে সেই ব্যক্তি বা ব্যক্তিরা? সেই চিঠিতে কি লেখা ছিল জানেন? ওসি চিঠিতে লিখছেন যে জরুরি পরিস্থিতি এবং কিছু বিশেষ ইস্যুতে বিকেল 4টের পর ময়নাতদন্ত করার অনুমতি দেওয়া হলো, আর তার ভিত্তিতেই তড়িঘড়ি সেই দিনই ময়নাতদন্ত হয় ও সেই দিনই সৎকারও হয়ে যায়। বর্তমানে সেই ওসি অর্থাৎ ইন্সপেক্টর অভিজিৎ মণ্ডলের এখন শরীর খারাপ, তিনি হাসপাতালে ভর্তি। যদিও বা এর আগে আমরা অনেকেই উডবান হাসপাতালে সেই দৃশ্যগুলো দেখেছি। যাই হোক, এর সাথে সাথে আরজিকর হাসপাতালের শাসক দলের ছাত্র পরিষদের সহ সভাপতি, যে কিনা নিজেই বলেছে যে সে নর্থ বেঙ্গল লবির একজন সদস্য, তাকে সকাল 10টা নাগাদ সন্দীপ ঘোষ ফোন করে বলে ওই সেমিনার হলে আসার জন্য। আর এরপরে সেই মাছের বাজারের ভিডিও আমরা দেখেছি। স্বপন সাহা, যাকে সন্দীপ ঘোষের অতি ঘনিষ্ঠ বলে মনে করা হয়, তার বাড়ি থেকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট প্রায় 7 কোটি টাকার সোনার গয়না পেয়েছে, এবং তিনি কোনো হিসাব বা নথি দেখাতে পারেননি বলে সেই সমস্ত কিছু ইডি আধিকারিকেরা বাজেয়াপ্ত করেছে। তাদের ধারণা এই স্বপন সাহা দুবাই থেকে প্রথমে বাংলাদেশ, তারপর বাংলাদেশ থেকে ভারতে নিয়ে আসতো ওই সোনার গয়নাগুলো, এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এই ক্ষেত্রে সুমোটো কগনিজেন্স নিয়েছে তদন্ত করার জন্য, এবং একাধিক ভুয়ো সংস্থার হদিশও পেয়েছে তারা। আর এই বাংলাদেশে যখন কথা বললাম এর আগে তো বলেইছি যে কীভাবে বায়োডিগ্রেডেবল ওয়েস্ট ভারত থেকে বাংলাদেশে পাচার করা হতো। এবার জানা যাচ্ছে যে জমি কেলেঙ্কারি নিয়েও বাংলাদেশের কিছু ব্যবসায়ীদের যোগসূত্র থাকতে পারে, এবং সম্ভবত তাদেরই মারফত স্বপন সাহা সোনা গয়না ভারতে নিয়ে এসেছিল, আর এখান থেকে সমস্ত বায়োডিগ্রেডেবল ওয়েস্ট বাংলাদেশে পাচার হতো। আর বাংলাদেশের এই কিছু ব্যবসায়ীদের সাথে সন্দীপ ঘোষের কিছুদিন আগেই বেশ বারংবার দেখা সাক্ষাৎ হয়েছে বলে জানা যাচ্ছে ইডির তরফে। এরপরে আসি থিসিস চুরি নিয়ে। আনন্দবাজার পত্রিকার এই প্রতিবেদন বলছে আমাদের তিলোত্তমা একটি থিসিস পেপার নিয়ে কাজ করছিল, যেটা তার থেকে জোর করে তাকে না জানিয়ে অন্য এক বিশেষ ইন্টার্ন ছাত্রকে দিয়ে দেওয়া হয়, যার জেরে সরব হয়েছিল নির্যাতিতা, এবং সেটা থেকেই শুরু হয় তার সাথে কর্তৃপক্ষের সংঘাত। এখন প্রশ্ন ওঠে যে সিবিআই কি করছে? আচ্ছা, একটা কথা ভাবুন তো, আপনার কাছে কোনো প্রমাণ নেই, প্রমাণ সব লোপাট হয়ে গেছে, যে আপনাকে বলা হলো তদন্ত করতে,
আপনি কি করবেন? কিছু সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্সের ভিত্তিতেই তদন্ত করবেন, তাই তো? এবার ভাবুন তো যে আপনার ওপরতলা আপনি কি কাজ করছেন সেটা দেখতে বা জানতে আসছে না, বা আপনাকে জোর করে কিছুই বলছে না, আপনার সে ইচ্ছা থাকবে কাজ করার? যাই হোক, একটা দিকে এটা পরিষ্কার যে এই ঘটনাটা শুধুমাত্র ধর্ষণ এবং খুনের ঘটনা নয়, কিন্তু এই ঘটনার সাথে শুধুমাত্র একজন ব্যক্তি জড়িত নয়। আর এই ঘটনার জন্য রাজারানী দাবা খেলাটা আস্তে আস্তে পরিষ্কার হতে শুরু করেছে, যেটা ডাক্তার থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই বুঝে গেছে। তাই উৎসবের মেজাজে কেউ তিলোত্তমার কথা ভুলবে না, কারণ সবার একটাই দাবি, বিচার চাই। তাই শাসক দলের এটা বোঝা উচিত যে এটা কোনো রকম রাজনৈতিক আন্দোলন নয়, কিন্তু আর সাধারণ মানুষ যারা ওই 5 বছরে একবার ভোট দিয়ে আর এইসব নিয়ে ভাবেনি না, তারাও আজ রাস্তায় নামছে। তাই কথা বলার ধরন, ডাক্তার এবং সাধারণ মানুষের দাবি দাবাগুলো যদি না শোনা হয়, তাহলে আগামী দিনে এই আন্দোলন আরও বৃহত্তর থেকে বৃহত্তম হতে চলেছে। এই নিয়ে কোনো দ্বিমত নেই আমাদের। লাফালাফির প্ল্যাটফর্ম থেকে আমরা চেষ্টা করছি আপনাদের জন্য তথ্য সমেত প্রতিবেদন প্রকাশ করার, যাতে আপনারা ফেক নিউজের চক্করে না পড়েন। এরপরে আরও যদি কোনো তথ্য উঠে আসে, তাহলে আমার টিম এবং আমি চেষ্টা করব সেটার কথা আপনাদেরকে জানাতে। ধন্যবাদ।